ওকে, সো আজকের ক্লাস হচ্ছে টাইপস অফ অডিট। ঠিক আছে। তো টাইপস অফ অডিট কি? অডিটটা হচ্ছে একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। ঠিক আছে। তো এর বিভিন্ন ধরনের অডিট গুলো হয়ে থাকে, বিভিন্ন ধরনের অডিট হয়ে থাকে। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে জানবো। ঠিক আছে। এইখান থেকে শর্ট নোটস কিছু কোয়েশ্চেন আপনাদের হয়তো এক্সামে আসতে পারে, লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামে আসতে পারে। ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্লিজ পড়ে যাবেন একটু, মানে কনসেপচুয়াল জানবার খুব দরকার। ঠিক আছে, নইলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, টাইপস অফ অডিটের মধ্যে প্রথম অডিটটা হচ্ছে স্ট্যাটুটরি অডিট বা স্ট্যাট অডিট বলে। আমরা শর্টে বলি স্ট্যাট অডিট। ঠিক আছে। তো হোয়াট ইজ স্ট্যাট অডিট? কোনো অডিট, কোনো অডিট যদি সেটা লিগ্যাল ফর্মের মাধ্যমে হয় বা লিগ্যাল স্ট্রাকচার অনুযায়ী যদি হয়, লিগ্যাল স্ট্রাকচার ফর এক্সাম্পল যেরকম ধরুন, স্ট্যাটুটরি বলতে অ্যাজ পার ল। স্ট্যাটুটরি মানে হচ্ছে অ্যাজ পার ল। ঠিক আছে। মানে কোনো একটা আইনি ভাবে যে অডিটটা হয়, যে আইন কানুনের মাধ্যমে যে অডিটটা হয়ে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যাট অডিট। ঠিক আছে। ফর এক্সাম্পল কি স্ট্যাট অডিট কোনখানে কোনখানে হতে পারে? ফর এক্সাম্পল যেখানে হচ্ছে স্ট্যাটুটরি বডি আছে। স্ট্যাটুটরি বডি বলতে স্ট্যাটুটরি বডি বলতে যেরকম ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে স্ট্যাটুটরি বডি কে? আরবিআই। ইন্স্যুরেন্সের জন্য স্ট্যাটুটরি বডি কে? আইআরডিএ। কারেক্ট। আচ্ছা, কোম্পানির জন্য স্ট্যাটুটরি বডি কে? কোম্পানিজ অ্যাক্ট। তাহলে কোনো আইনি ধারার মধ্যে, কোনো আইনি ধারার আন্ডারে যে অডিট গুলো হয়ে থাকে সেগুলোকে কি বলা হয়? সেইগুলোকে বলা হচ্ছে স্ট্যাটুটরি অডিট। কারেক্ট। বোঝা যাচ্ছে? তাহলে এগুলোকে বলা হচ্ছে স্ট্যাট অডিট। তাহলে স্ট্যাট অডিট কি হয়? স্ট্যাট অডিট ক্যানট বি, স্কোপ অফ অডিট কি আছে? স্কোপ অফ অডিট হচ্ছে ক্যান নট বি রেস্ট্রিক্টেড বাই ক্লায়েন্ট। এখানে ক্লায়েন্ট কে? হু ইজ দ্য ক্লায়েন্ট? এখানে ক্লায়েন্ট কে? ক্লায়েন্ট হচ্ছে যে ব্যক্তি, সাপোজ মনে করো একটা কোম্পানি আছে, ফর এক্সাম্পল হচ্ছে আইটিসি। ঠিক আছে। আইটিসি লিমিটেড। তো আইটিসি লিমিটেড কি? একটা কোম্পানি। কারেক্ট। একটা কোম্পানি। আইটিসি লিমিটেড হচ্ছে একটা কোম্পানি। তাহলে আইটিসি লিমিটেড কোন কোম্পানি? কোম্পানি যদি হয়ে থাকে, তাহলে কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী এ কাজ করবে। কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী এ কাজ করবে। তাহলে অডিটার, অডিটারের ক্লায়েন্ট কি? অডিটারের ক্লায়েন্ট হচ্ছে আইটিসি। বোঝা গেল? তাহলে ক্লায়েন্ট কিন্তু এখানে বলে দেবে না, ক্লায়েন্ট ক্যান নট ডিফাইন স্কোপ। মানে অডিটের যে এরিয়াগুলো, যে এরিয়াগুলো অডিট হবে, সেগুলো কিন্তু ক্লায়েন্ট বলে দেবে না। বলবে কে? বলবে হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট। আমি বলেছিলাম না, যে অডিটটা আইনি ধারার মধ্যে হয় সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটুটরি অডিট। তাহলে এখানে অডিট কি করবে? অডিটের কাজ, অডিটর কি করবে? অডিটর করবে কোম্পানিজ অ্যাক্টে, কোম্পানিজের অ্যাক্ট অনুযায়ী বা কোম্পানিজের ধারা, কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী যে ধারাগুলো আছে, যে ধারায় যে বলা আছে যে অডিট বা অডিটটা এইভাবে এইভাবে হবে বা অডিটের এই এরিয়াগুলো অডিট করতে হবে। লোন আছে বা ধরো ফিক্সড অ্যাসেটস আছে, যেগুলো যেগুলো যদি কোনো আইটেম বলে দেওয়া থাকে, মানে এই আইনি অনুযায়ী যে অডিটটা হবে, সেটা কিন্তু অডিটর ফলো করবে। অডিটর কিন্তু আইটিসি যেটা বলবে সেটা কিন্তু হবে না। মানে আইটিসি যদি ডিফাইন করে দেয় যে আপনার কাজ হচ্ছে এইটুকু এইটুকু, সেটা কিন্তু অডিটর করবে না। অডিটর কোনটা ফলো করবে? অডিটর ফলো করবে হচ্ছে আমাদের কোম্পানিজ অ্যাক্টের ধারাতে যে বলা আছে যে এই জিনিসগুলো অডিট হবে, তাহলে অডিটর ওই ওই পার্টিকুলার জিনিসগুলোকে অডিট করবে। বোঝা গেল? তাহলে স্কোপ অফ অডিট ক্যান নট বি রেস্ট্রিক্টেড বাই ক্লায়েন্ট। ঠিক আছে। নেক্সট আসছি কি লিগাল রাইটস অ্যান্ড ডিউটিস। লিগাল রাইটস অ্যান্ড ডিউটিস কি হয়? ডিফাইন্ড বাই ল। মানে আইনি ধারাতে যে যেটা বলা আছে, যেগুলো হচ্ছে আমার অডিটরের যে রাইটস গুলো আছে, সেগুলো কিন্তু অডিটর পাবে। অডিটরের যে রাইটস অ্যান্ড ডিউটিস যেগুলো আছে, সেগুলো কিন্তু অ্যাজ ডিফাইন্ড বাই ল, মানে ধারাতে, আইনি ধারাতে যেটা বলা আছে সেটাই কিন্তু হয়ে থাকবে। বোঝা গেল? আচ্ছা, কন্ডাক্টেড বাই কে? কে কন্ডাক্ট করবে? কন্ডাক্টেড বাই প্রফেশনালি কোয়ালিফাইড অডিটর্স। হু আর প্রফেশনালি কোয়ালিফাইড অডিটর্স, ফর এক্সাম্পল সিএ অথবা সিএমএ। সিএ বলতে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সিএমএ হচ্ছে কে? সিএমএ হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্ট। তাহলে কে অডিট করবে? অডিট করবে হচ্ছে সিএ অথবা সিএমএ। বোঝা গেল? আচ্ছা, এন্টিটিস রিকোয়ারিং অডিট কারা কারা? ফর এক্সাম্পল একটু আগে বলেছিলাম কোম্পানিজ, ব্যাংক অথবা ট্রাস্ট। কোম্পানিজ কেন? কোম্পানিজের আলাদা অ্যাক্ট আছে, কোম্পানিজ অ্যাক্ট 2013। আচ্ছা, ব্যাংকিং এর অনুযায়ী কোনো অ্যাক্ট আছে, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। তাহলে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টে যে অডিট বলা আছে সেই অডিট সেইভাবে অডিট হবে। আর কি হবে? ফর এক্সাম্পল হচ্ছে ট্যাক্স অডিট। ট্যাক্স অডিট কি হয়?
ট্যাক্স অডিট হচ্ছে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তাহলে যত আইনি ধারাগুলো আছে, ঠিক আছে, সেই আইনি ধারার মধ্যে যে অডিট গুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে স্ট্যাট অডিট। বোঝা গেল? আর এই স্ট্যাট অডিটটা কিভাবে প্রসেসে মানে কি প্রসেসে পারফর্ম হবে, যেটা আইনি ধারাতে বলা আছে সেইভাবেই অডিটটা ফলো করা হবে। নট অ্যাজ পার নট অ্যাজ পার ক্লায়েন্টের যে ডেফিনেশন যেটা করা আছে, ক্লায়েন্ট যে স্কোপটা ডিফাইন করে দিয়ে সেইভাবে কিন্তু হবে না। বোঝা গেল? ক্লায়েন্টকে সেটাও আমি বুঝিয়েছি। তাহলে কি বোঝা গেল যে অ্যাজ পার আইনি ধারা কিন্তু এটা তোমার অডিটটা হয়ে থাকবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসি হচ্ছে নন স্ট্যাটিউটরি অডিট। এরপর স্ট্যাটিউটরি অডিটে বুঝতে পেরেছো, নন স্ট্যাটিউটরি অডিটে ইজিলি বুঝতে পারবে। তাহলে নন স্ট্যাটিউটরি অডিট কোনগুলো? যেগুলো হচ্ছে আইনি ধারার মধ্যে নয়, সেগুলোকে বলা হচ্ছে নন স্ট্যাটিউটরি অডিট বা নন স্ট্যাট অডিট। ঠিক আছে? নন স্ট্যাট অডিট ফর এক্সাম্পল কি? ফর এক্সাম্পল হচ্ছে, এখানে ক্লায়েন্টের খেলা আছে। এখানে কিন্তু কোনো অ্যাক্ট বলো বা কোনো আইনি ধারা বলো সেখানে কিন্তু কাজ করবে না। ক্লায়েন্ট এখানে বলে দেবে অডিটরকে যে অডিটর আপনি এই পোর্শন গুলো আপনি অডিট করুন। ফর এক্সাম্পল কি? ফর এক্সাম্পল হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলস। আপনি ইন্টারনাল কন্ট্রোলস গুলো চেক করুন, বা ম্যানেজমেন্টকে চেক করুন। ম্যানেজমেন্ট কি কাজ করছে বা ম্যানেজমেন্টের কাজগুলো আপনি দেখুন। বা সাপোজ এরকম হতে পারে যে আপনি লোনস এন্ড অ্যাডভান্স যেগুলো আছে সেগুলোকে ভালো করে চেক করুন। তাহলে এখানে ক্লায়েন্ট বলে দিচ্ছে, ক্লায়েন্ট স্কোপ তৈরি করে দিচ্ছে যে আপনার কাজ হচ্ছে এইটুকু, আপনি এইটুকু কাজ করবেন, আপনার কাজ হচ্ছে এইটুকু, আপনি এইটুকু কাজ করবেন, সেটাকে বলা হচ্ছে নন স্ট্যাটিউটরি অডিট। ঠিক আছে? এখানে ক্লায়েন্ট বলে দিচ্ছে, এখানে কিন্তু কোনো আইনি ধারার মধ্যে কিন্তু অডিট হচ্ছে না। তাহলে ডেফিনেশন কি বলছে? আন অডিট নট লিগালি রিকোয়ার্ড। তাহলে এটা কিন্তু লিগালি কোনো রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে? লিগাল কোনো রিকোয়ারমেন্ট এখানে নেই, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন স্ট্যাট অডিট। নেক্সট কি টাইপস হচ্ছে কি ইন্টারনাল এবং এক্সটার্নাল অডিট। ইন্টারনাল অডিট বলতে হোয়াট ইজ কল্ড ইন্টারনাল অডিট? ইন্টারনাল অডিট বলতে ইন্টারনাল ম্যাটার্স গুলোকে চেক করা, ইন্টারনাল ম্যাটার্স গুলোকে চেক করা, ম্যাটার্স গুলোকে অডিট করবে। ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল অডিট। কে করবে? ইন্টারনাল এমপ্লয়ি, ইন্টারনাল এমপ্লয়ি। ঠিক আছে? ইন্টারনাল এমপ্লয়ি, সে কিন্তু সিএ হতে পারে বা সিএমএ হতে পারে। ঠিক আছে? এইখানে কিন্তু কোনো এক্সটার্নাল পার্টি কিন্তু আসবে না, কোনো এক্সটার্নাল অডিট পার্টি কিন্তু আসবে না। আচ্ছা, অডিট পার্টি বলতে কোনো এক্সটার্নাল কোনো ফার্ম, মানে যেরকম ফর এক্সাম্পল আমি যদি একটা সিএ ফর্ম চালাই, আমার সাপোজ মনে করো সিএ ফর্ম আছে। ঠিক আছে? ফর এক্সাম্পল হচ্ছে মেসার্স এনসি ব্যানার্জি অ্যান্ড কোম্পানি, আমার সিএ ফার্ম আছে। তাহলে এই সিএ ফার্মকে কাজ দেওয়া হয়েছে যে এই অডিটটা করার জন্য, আইটিসি লিমিটেডের অডিট করার জন্য। তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে সিএ ফার্ম এনসি এনার্জি কোম্পানি। তাহলে কি হচ্ছে, এ হচ্ছে আমার এক্সটার্নাল পার্টি, নট ইন্টারনাল পার্টি। মানে ইন্টারনাল পার্টি কে? নট ইন্টারনাল এমপ্লয়ি। তাহলে ইন্টারনাল অডিট কে করবে? ইন্টারনাল অডিট করবে হচ্ছে ইন্টারনাল এমপ্লয়ি, বা তার যে এমপ্লয়ি যে আছে, কোম্পানির যে এমপ্লয়ি আছে, আইটিসি যে এমপ্লয়ি আছে, সে করবে ইন্টারনাল অডিট, নট এক্সটার্নাল পার্টি। বোঝা যাচ্ছে? নট এনসি এনার্জি কোম্পানি। তাহলে ওর যে ইন্টারনাল যে এমপ্লয়ি গুলো আছে তারাই কিন্তু ইন্টারনাল অডিট করে দেবে কোম্পানির হয়ে। ঠিক আছে? তাহলে ইন্টারনাল অডিট এটা হচ্ছে। আর এক্সটার্নাল অডিট কাকে বলে? যদি কোনো এক্সটার্নাল পার্টি আছে, তাহলে এখানে যদি মেসার্স এনসি এনার্জি কোম্পানি গিয়ে যদি অডিট করে, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে হচ্ছে এক্সটার্নাল অডিট। তাহলে বোঝা গেল ইন্টারনাল অডিট কাকে বলে আর এক্সটার্নাল অডিট কাকে বলে। তাহলে টাইপ কি, ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিট কিন্তু এর মধ্যে কভার হয়ে যাচ্ছে, এর মধ্যে বলতে নন স্ট্যাটিউটরি অডিটের মধ্যে কভার হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, অবজেক্টিভস কি? অবজেক্টিভ হচ্ছে অ্যাসিওরেন্স অন ফাইন্যান্সিয়াল রিলায়েবিলিটি। অবজেক্টিভস কি? অবজেক্টিভ হচ্ছে ফাইন্যান্সিয়াল রিলায়েবিলিটি, মানে তার যে পজিশনটা আছে, ফাইন্যান্সিয়াল পজিশনটা আছে, মানে ব্যাংক, তার যে ফাইন্যান্সিয়াল যে রিপোর্টটা আছে সেটা কিন্তু অডিটর অ্যাসিওর করবে। অডিটর কি করবে? অ্যাসিওরেন্স দেবে যে হ্যাঁ, তার অ্যাকাউন্টস পারফেক্ট আছে, তার অ্যাকাউন্টস ঠিক আছে, তার যে প্রফিট এবং যে তার যে লস ফিগার, এই ফিগার গুলো কারেক্ট আছে। ঠিক আছে? অডিটর ওখানে সার্টিফাই করে দেবে, অডিটর সার্টিফাই করবে যে হ্যাঁ, তার ফিগার গুলো, অডিটর উইল সার্টিফাই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ঠিক আছে? অডিটর উইল সার্টিফাই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। তাহলে অডিটর কি সার্টিফাই করছে যে হ্যাঁ, আপনার অ্যাকাউন্টসটা, ক্লায়েন্টের যে অ্যাকাউন্টসটা আছে সেটা পারফেক্টলি সাজানো আছে, পারফেক্টলি শো করছে, পারফেক্টলি প্রফিট অ্যান্ড লস সেই ফিগার গুলো পারফেক্টলি দেখাচ্ছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। তাহলে অবজেক্টিভ কি? ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল রিলায়েবিলিটিটা বাড়ানো।
ফাইন্যান্সিয়াল যে রিপোর্টিংটা আছে সেটা পারফেক্ট আছে, সেটা হচ্ছে কাজ হচ্ছে তোমার নন স্ট্যাটিউটরি অডিটের মধ্যে। ঠিক আছে, স্কোপ কি? স্কোপ হচ্ছে, আচ্ছা স্কোপ মানে কি? এরিয়া অফ ওয়ার্ক। কি বললাম? স্কোপ মানে কি? এরিয়া অফ ওয়ার্ক, মানে কতটুকু কাজ করতে হবে বা কি কি কাজ করতে হবে, সেটাকে বলা হয় হচ্ছে অডিটের স্কোপ। বোঝা গেল? টেলার টু স্পেসিফিক কনসার্নস, এখানে কিন্তু নন স্ট্যাট অডিটের মধ্যে ক্লায়েন্ট ঠিক করে দেবে কোন কোন এরিয়া আপনাকে অডিট করতে হবে। ক্লায়েন্ট এখানে বলে দেবে, ক্লায়েন্ট ডিফাইন্স দ্য স্কোপ, ক্লায়েন্ট ডিফাইন্স দ্য স্কোপ অফ অডিট। অডিটরকে এখানে বলে দেবে যে আপনি শুধু লোনস এন্ড অ্যাডভান্স গুলো দেখুন, বা আপনি লোনস এন্ড অ্যাডভান্স দেখুন, বা এদিকে আমার যে ডেটার্স যে পলিসি গুলো আছে সেগুলোকে চেক করুন ভালো করে। ঠিক আছে, বা প্লান্ট অ্যান্ড মেশিনারিতে যে অপারেশনস গুলো হচ্ছে সেগুলোকে ভালো করে চেক করুন। তাহলে এখানে আমার ক্লায়েন্ট ঠিক করে দিচ্ছে যে অডিটরকে কি কি কাজ করতে হবে। আর আগে কি হতো, স্ট্যাটিউটরি অডিটে ওখানে আইনি ধারা বলে দিত যে অডিটরকে কি কি কাজ করতে হবে, আইন বলে দেবে, আইনের যে ধারাগুলো আছে, যে প্রভিশনস গুলো আছে সেখানে বলে দেওয়া থাকবে যে অডিটরকে কি কি কাজ করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে মোদ্দা ফারাক। আচ্ছা নেক্সট আছে যেটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলস। আচ্ছা হোয়াট ইজ কল্ড ইন্টারনাল কন্ট্রোল? ইন্টারনাল কন্ট্রোল বলতে, একটা এক্সাম্পল বলে দিই। ইন্টারনাল কন্ট্রোল কন্ট্রোল বলতে ইন্টারনাল ম্যানেজমেন্ট কন্ট্রোলস, ইন্টারনাল ম্যানেজমেন্ট কন্ট্রোলস, যেরকম ফর এক্সাম্পল সিকিউরিটি মেজার্স, যদি কোনো সিকিউরিটি মেজার্স থাকে সেগুলোকে কি বলা হয়, সেগুলো হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলস। ঠিক আছে, আর কি হতে পারে? কোনো রেজিস্টার মেনটেন করা, কোনো রেজিস্টার মেনটেন করা, বা কোনো পার্টিকুলার একটা এমপ্লয়িকে একটা কাজ অ্যাসাইন করা হচ্ছে, মানে সেটাকে বলা হচ্ছে ডেলিগেশন অফ ওয়ার্ক। বা সাপোজ এখানে বলা, এখানে বলতে পারো ডেলিগেশন অফ ওয়ার্ক। ডেলিগেশন অফ ওয়ার্ক, এই যে কাজ অ্যালোকেট করার যে সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলস। বা ইন্টারনাল কন্ট্রোলস হচ্ছে একটা বড় একটা ম্যাটার, শুধুমাত্র ডেলিগেশন অফ ওয়ার্ক বলে না, এটা হচ্ছে আরো অনেক কিছু জিনিস, মানে যত ইন্টারনাল যে ম্যাটার গুলো আছে, ঠিক আছে, মানে যেগুলো একটা সিস্টেমেটিক্যালি প্রসেসে চলে থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলস। বোঝা যাচ্ছে? তাহলে ইন্টারনাল কন্ট্রোলস এরকম হতে পারে, সাপোজ মনে করো যে ডেলিগেশন অফ ওয়ার্ক তো গেল, আর একটা হতে পারে তোমার ফর এক্সাম্পল হচ্ছে রেজিং অফ ইনভয়েস। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার একটা পার্টিকে আমি ডেলিভারি করছি, সেটা হচ্ছে একটা ইনভয়েস তৈরি হচ্ছে। ঠিক আছে, রেজিং অফ ইনভয়েস, তারপর হচ্ছে ডেলিভারি অফ ইনভয়েস। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ম্যানেজমেন্টের যে কাজগুলো, যে সিস্টেমেটিক্যালি যে কাজগুলো হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলস, মানে সিস্টেমেটিক্যালি যেসব প্রসেস গুলো হয়ে থাকে সেগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলস। তাহলে এর কি কাজ? এ নন স্ট্যাটিউটরি অডিট কি করবে? তাহলে অডিটর এসে কি করবে? অডিটর এসে চেক করবে যে ইন্টারনাল কন্ট্রোলস গুলো কতটা ইফেক্টিভ, কতটা এফিসিয়েন্টলি কাজ করছে, মানে সিস্টেম গুলো কতটা, ইন্টারনাল যে সিস্টেম গুলো আছে সেগুলো কতটা ইফেক্টিভলি কাজ করছে, সেটা কিন্তু অডিটর এখানে এসে নন স্ট্যাটিউটরি অডিটের মধ্যে দেখতে পাবে। স্টেক হোল্ডার ইম্প্যাক্ট, স্টেক হোল্ডার ইম্প্যাক্ট একটু আগে বলেছিলাম, রিলায়েবিলিটি তৈরি করছে, ফাইন্যান্সিয়াল রিলায়েবিলিটি তৈরি করছে। ফাইন্যান্সিয়াল রিলায়েবিলিটি কি? ফাইন্যান্সিয়াল রিলায়েবিলিটি হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল যে রিপোর্টটা, যেটা যে অ্যাকাউন্টস আমি তৈরি করেছি সেটা কিন্তু রিলায়েবল, মানে ওখানে স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে আমার ইনভেস্টার্স। ইনভেস্টার্স কে বলা হয় হচ্ছে স্টেক হোল্ডার্স। ইনভেস্টার্স ক্যান বি গভর্নমেন্ট। আর কি হতে পারে? ইনভেস্টার্স ক্যান বি কোনো ক্রেডিটারও হতে পারে। ঠিক আছে, কোনো ব্যাংকও হতে পারে। তাহলে এগুলোকে বলা হয়েছে, এগুলো এগুলো কারা? এগুলো হচ্ছে স্টেক হোল্ডার। তাহলে স্টেক হোল্ডার কি করবে? স্টেক হোল্ডার ভরসা করতে পারবে যে হ্যাঁ বাবা, এই কোম্পানির অ্যাকাউন্টসটা পারফেক্ট আছে, এই কোম্পানির অ্যাকাউন্টস ঠিক আছে। বোঝা যাচ্ছে? তাহলে ইট উইল এনহ্যান্স দ্য ক্রেডিবিলিটি উইথ স্টেক হোল্ডার। তাহলে স্টেক হোল্ডারের সাথে যে রিলেশনটা আছে সেই রিলেশনটা ভালো থাকবে, ব্যবসার যে রিলেশনটা সেটা ভালো থাকবে। বোঝা গেল? আচ্ছা নেক্সট আসি যেটা হচ্ছে ইন্টারিম অডিট। আচ্ছা হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টারিম? ইন্টারিম মানে কি? ইন্টারিম মানে হচ্ছে দুটো পিরিয়ডের মধ্যেখানে, মধ্যেখানে যে সময়টুকু বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারিম। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারিম। কোনো পার্টিকুলার দুটো সময়ের মধ্যেখানে যে পিরিয়ডটা তাকে বলা হয় হচ্ছে ইন্টারিম। যেরকম ফর এক্সাম্পল আমাদের দেখবে দু ধরনের বাজেট হয়, একটা হচ্ছে ইন্টারিম বাজেট আর একটা হচ্ছে ফাইনাল বাজেট। ঠিক আছে, তাহলে দুটো বাজেট হয়, একটা হচ্ছে ইন্টারিম বাজেট আর একটা হচ্ছে ফাইনাল বাজেট। ফাইনাল বাজেটটা আমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়, সেটাকে বলা হচ্ছে ফাইনাল বাজেট। ঠিক আছে, ইন্টারিম বাজেটটা বছরের মাঝখানে একটা হয়। ঠিক আছে, তাহলে বছরের মাঝখানে মানে দুটো বা পার্টিকুলার পিরিয়ডের মাঝখানে যে পিরিয়ডটা হয় সেটাকে বলা হচ্ছে ইন্টারিম। ঠিক আছে, আচ্ছা টাইমিং কি? কন্ডাক্টেড বিটুইন অ্যানুয়াল অডিটস,
বোঝা গেল? দুটো অ্যানুয়াল পিরিয়ডের মধ্যে যে পিরিয়ডটা আছে সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারিম অডিট। তাহলে কখন তৈরি করা হয়? দুটো পিরিয়ডের মাঝখানে। ক্লিয়ার? পারপাস কি? প্রোভাইডস ইন্টারিম ফাইন্যান্সিয়াল ইনসাইটস, মানে ভেতরে যে ফাইন্যান্সিয়াল যে পজিশনটা আছে সেই পজিশনটা কিন্তু এখানে শো করে, এখানে রিপোর্ট তৈরি হয় সেইভাবে। ঠিক আছে? তাহলে দুটো দুটো পজিশন, দুটো যে পিরিয়ডের মধ্যেখানে যে ফাইন্যান্সিয়াল পজিশনটা আছে সেই ফাইন্যান্সিয়াল পজিশনটা এই ইন্টারিম অডিটের মধ্যে ধরা পড়ে। ক্লিয়ার? লিগাল রিকোয়ারমেন্টস নট ম্যান্ডেটরি বাই ল, মানে কি বলছে? লতে কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, মানে এটা যে করতেই হবে তার কোনো কোনো নির্ধারিত নেই, মানে তার কোনো অনিবার্যতা নেই। ঠিক আছে? সেটা মানে কম্পালসরি নয়। কন্ডাক্টেড বাই, টিপিক্যালি পারফর্ম বাই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এখানে যত রকমের অডিট আছে সব পরে দেখবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টই তোমার অডিট করে। ঠিক আছে? বেনিফিটস কি? কুইক ডিটেকশন অফ মিসস্টেটমেন্ট। বেনিফিট কি হলো তাহলে? কুইক ডিটেকশন অফ মিসস্টেটমেন্ট। কুইক ডিটেকশন অফ মিসস্টেটমেন্ট মানে যে ভুল ভ্রান্তিগুলো যে তৈরি হচ্ছে দুটো পিরিয়ডের মধ্যে, যে অ্যাকাউন্ট যে তৈরি হচ্ছে, এই অ্যাকাউন্ট তৈরি হওয়ার সময়তে যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে সেই ভুল ভ্রান্তিগুলো আমরা ইজিলি রেকটিফাই করতে পারছি। ঠিক আছে? অ্যাকাউন্টস করতে গেলে তো ম্যানুয়ালি অ্যাকাউন্ট তৈরি হতে পারে, ম্যানুয়ালি বা ধরো কম্পিউটারাইজ তৈরি হতে পারে। আর এটা স্বাভাবিক ব্যাপার যে অ্যাকাউন্টস এত বড় একটা কোম্পানির মধ্যে অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, এটা ভুল ভ্রান্তি হওয়ার চান্স থাকেই। ঠিক আছে? তাহলে এই ভুল ভ্রান্তি গুলো ইজিলি আমরা রেকটিফাই করতে পারবো, খুব তাড়াতাড়ি ভাবে রেকটিফাই করতে পারবো। বুঝে গেল? আচ্ছা, নেক্সট আসি যেটা হচ্ছে সুটেবিলিটি। সুটেবিলিটি কি? নট আইডিয়াল ফর স্মল অর্গানাইজেশন। তাহলে স্মল ব্যবসা যারা আছে, যারা যারা ছোট ব্যবসা, ছোট ব্যবসাদের জন্য এটা কিন্তু ইন্টারিম অডিট কিন্তু করা খুব একটা পসিবল নয়। ঠিক আছে? যেসব কোম্পানিগুলো বড় বড়, ফর এক্সাম্পল হচ্ছে আইটিসি বলো, রিলায়েন্স বলো, তাহলে এই সব কোম্পানিগুলো হচ্ছে বড় বড় কোম্পানি। এদের কিন্তু অডিট করতে গেলে দুবারে অডিট করতে হয়। কেন করতে হয়? কারণ ওদের যে ট্রানজাকশন গুলো আছে, ট্রানজাকশন গুলো হিউজ কোয়ান্টিটি অফ ট্রানজাকশন, তাই না? অনেকটা বড় ট্রানজাকশন, অনেকটা ভলিউম বেশি। আর স্মল ব্যবসায় কি হয়, ছোটখাটো ব্যবসায় কি হয়, ছোটখাটো ব্যবসাতে অত ট্রানজাকশন হয় না, খুব ছোটখাটো ট্রানজাকশন হয়ে থাকে। তাহলে ছোটখাটো ট্রানজাকশনের জন্য ইন্টারিম অডিট কাজে লাগে না, অতটা ইফেক্টিভ না। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসি যেটা হচ্ছে ট্যাক্স অডিট। হোয়াট ইজ ট্যাক্স অডিট? একটু আগেই বললাম ট্যাক্স অডিট। ট্যাক্স অডিট ইজ কন্ডাক্টেড অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। বোঝা যাচ্ছে? তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্টে যে ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে যে অডিটটা বলা আছে সেটাকে বলা হয় হচ্ছে ট্যাক্স অডিট। তাহলে ট্যাক্স অডিটের একটা পার্টিকুলার রিপোর্ট আছে, পার্টিকুলার ফরম্যাট আছে। ট্যাক্স অডিট রিপোর্ট কে তৈরি করবে? তৈরি করবে হচ্ছে প্রিপেয়ার্ড বাই সিএ। কোন ফর্ম? ফর্ম 3CA, 3CB, আর হচ্ছে ফর্ম 3CD। তাহলে এই তিনটে ফর্মের মধ্যে আমাদের ট্যাক্স অডিটটা হয়ে থাকে। ঠিক আছে? একে বলা হয় হচ্ছে ট্যাক্স অডিট। তাহলে ইনকাম ট্যাক্স লতে যে আইনি যে ধারাতে বলা আছে যে এই অডিটটা এইভাবে তৈরি করতে হবে, সেটাকেই বলা হয় হচ্ছে ট্যাক্স অডিট। বোঝা গেল? এখানে কি? কন্ডাক্ট ট্যাক্স অডিট। তাহলে ইনিশিয়েট ট্যাক্স অডিট আন্ডার সেকশন 44 তে বলা আছে যে ট্যাক্স অডিটটা তৈরি করতে হয়। ঠিক আছে? প্রত্যেক একটা পার্টিকুলার সেট অফ, মানে আইনি ধারাতে বলা আছে যে এই পার্টিকুলার কোম্পানিদেরকে ট্যাক্স অডিট করতে হবে কম্পালসরি তাদের জন্য। ঠিক আছে? সেটা হচ্ছে 44, সেকশন 44 তে বলা আছে। তারা তারা কি করবে? তারা ট্যাক্স অডিটটা কম্পালসরি তাদেরকে করতে হবে। নেক্সট কি? এনসিওর অ্যাকাউন্ট কারেক্টনেস। তাহলে ট্যাক্স অডিট করতে গেলেই তাহলে তাদের অ্যাকাউন্টসটা কি হবে? অ্যাকাউন্টসটা কিন্তু কারেক্ট থাকতে হবে, তাই না? অ্যাকাউন্টসটাকে একদম পারফেক্ট তৈরি করে রাখতে হবে। তাহলে এনসিওর কারেক্ট অ্যাকাউন্ট কারেক্টনেস, ভেরিফাই অ্যাকুরেসি অফ ফাইন্যান্সিয়াল রেকর্ডস। তাহলে তাদের যে ফাইন্যান্সিয়াল রেকর্ডস আছে সেটা কিন্তু অ্যাকুরেট থাকতে হবে। আর কি বলেছে? ভেরিফাই ট্যাক্স ল কমপ্লায়েন্স। তাহলে ট্যাক্সের যে লটা যে তৈরি করা আছে, ট্যাক্সের যে প্রভিশনস গুলো আছে সেটা কিন্তু তাকে মেনে চলতে হবে। ট্যাক্সের যে প্রভিশনস গুলো আছে সেগুলোকে কিন্তু কমপ্লাই করতে হবে। কমপ্লাই ট্যাক্স প্রভিশনস, বোঝা যাচ্ছে? এনসিওর অ্যাডহেরেন্স টু ট্যাক্স রেগুলেশন। ট্যাক্সের যে রেগুলেশন বা তার যে প্রভিশনস গুলো আছে সেগুলোকে কিন্তু কমপ্লাই করতে হবে। তাহলে সেই কমপ্লায়েন্সটা কিন্তু কোথায় ধরা পড়ছে? ধরা পড়ছে হচ্ছে ট্যাক্স অডিট রিপোর্টে। ঠিক আছে? কন্ডাক্টেড বাই কোয়ালিফাইড পারসন, আবার বলছি কন্ডাক্টেড বাই সিএ। স্পেশাল অডিট স্ট্যাটাস রেকগনাইজড অ্যাজ স্ট্যাটিউটরি অডিট। তাহলে এটা কিন্তু স্ট্যাট অডিটের মধ্যে পড়ে যাচ্ছে। কেন স্ট্যাট অডিটের মধ্যে পড়ে যাচ্ছে? এটা হচ্ছে একটা আইনি ধারা অনুযায়ী করা হচ্ছে। আইনি ধারা অনুযায়ী বলতে আইটি অ্যাক্ট, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী তোমার ট্যাক্স অডিটটা করা হয়। বোঝা গেল? রিপোর্ট টু ট্যাক্স অথরিটিজ। তাহলে এই যে ট্যাক্স অডিটটা যে তৈরি করা হলো, রিপোর্টটা কাকে জমা দেবে? রিপোর্টটা জমা দেবে হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটিকে। ইনকাম ট্যাক্স অথরিটিকে জমা দিতে হয় এই ট্যাক্স অডিট রিপোর্ট। সেই জন্যই বলা হয় হচ্ছে রিপোর্ট টু ট্যাক্স অথরিটিজ। তাহলে সাবমিট ফাইন্ডিংস টু ট্যাক্স অফিসিয়ালস। তাহলে
ইনকাম ট্যাক্স অথরিটিস, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে যারা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, তাদেরকে কিন্তু এই ট্যাক্স অডিট রিপোর্টটা জমা দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসি হচ্ছে ব্যালেন্স শিট অডিট। হোয়াট ইজ ব্যালেন্স শিট অডিট? একটু আগেই পড়েছি অ্যাকাউন্টসের যে অ্যাকাউন্টসটা কিন্তু আমাদের পারফেক্ট হতে হবে। অ্যাকাউন্টসটা যে অডিট করছে, যে অডিট করবে তাকে কিন্তু অ্যাকাউন্টসটা চেক করতে হবে যে অ্যাকাউন্টসটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা, অ্যাকাউন্টসের যে প্রফিট অ্যান্ড লস যে ফিগারটা এসছে সেটা ঠিক আছে কিনা, বা তার যে অ্যাসেট লাইবিলিটিস গুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক ফিগার্স গুলো দেওয়া আছে কিনা, সেটা হচ্ছে আমার কাজ হচ্ছে কোথায়, কাজ হবে হচ্ছে ব্যালেন্স শিট অডিটে। তাহলে ব্যালেন্স শিট অডিট কি? ফিক্সড অ্যাসেটস, এক্সামিনেশন অফ ফিজিক্যাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। কি বলছে? ফিক্সড অ্যাসেটস গুলো দেখতে হবে। ফিক্সড অ্যাসেটস এর মধ্যে কি কি পড়ে? ট্যাঞ্জিবলস অ্যান্ড ইনট্যাঞ্জিবলস। ট্যাঞ্জিবলস অ্যান্ড ইনট্যাঞ্জিবলস হচ্ছে আমার ফিক্সড অ্যাসেটস এ পড়ে। ইনট্যাঞ্জিবলস বলতে হচ্ছে গুডউইল, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবলস। ট্যাঞ্জিবল বলতে আমাদের প্লান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, বা হচ্ছে ফার্নিচার ফিক্সার্স। তাহলে অডিটর কি দেখবে? অডিটর দেখবে যে অ্যাসেট গুলো যে লেখা আছে সেটা কি আদৌ আমার অ্যাসেট। কি বললাম? অডিটর ওখানে গিয়ে চেক করবে যে অ্যাসেট যেগুলো দেওয়া আছে, অ্যাসেট যেগুলো ব্যালেন্স শিটে লেখা আছে, সেগুলো কি আদৌ কোম্পানির অ্যাসেট, নাকি জাস্ট এমনি ভাওতাবাজি ভাবে লেখা আছে। মানে এমনি জাস্ট লেখা আছে যে হ্যাঁ ওই অ্যাসেট গুলো আমাদের, কিন্তু দেখা যাচ্ছে যে ফিজিক্যাল ভেরিফাই করতে গেলে কি দেখা যাচ্ছে যে অ্যাসেটটা কিন্তু আদৌ কোম্পানি কিন্তু অ্যাসেট নয়। তাহলে সেইখানে কিন্তু অডিটর গিয়ে রিপোর্ট করবে যে হ্যাঁ এই যে অ্যাসেট গুলো আমরা দেখতে পেয়েছি সেই অ্যাসেট গুলো কিন্তু ভাওতাবাজি অ্যাসেট, এগুলো কিন্তু আদৌ কিন্তু কোম্পানির অ্যাসেট নয়। সে ঠিক আছে, এগুলো কিন্তু ধরা পড়বে কোথায়? এগুলো ধরা পড়বে হচ্ছে ব্যালেন্স শিট অডিটে। ব্যালেন্স শিট যখন চেক করবে অডিটর, তখন গিয়ে ইজিলি মানে তখন গিয়ে ইজিলি ধরা পড়তে পারবে যে হ্যাঁ এই অ্যাসেট গুলো ভুল আছে। ঠিক আছে, নেক্সট আছে কি? কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস বলতে যেগুলো অ্যাসেসমেন্ট অফ শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল রিসোর্সেস বলতে এক্সাম্পল বলো কারেন্ট অ্যাসেটস এর। ফর এক্সাম্পল হচ্ছে সানড্রি ডেটার্স, তারপর হচ্ছে বিলস রিসিভেবল, আর হচ্ছে কি, আর হচ্ছে স্টক, ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার কারেন্ট অ্যাসেটস হুইচ হ্যাভ শর্ট টার্ম লিকুইডিটি। যেগুলো হচ্ছে শর্ট টার্ম লিকুইডিটি মানে 3 মাসের মধ্যে এদিকে বিক্রি করে আমি ক্যাশে কনভার্ট করতে পারবো, এদেরকে বলা হয় হচ্ছে কারেন্ট অ্যাসেটস। বোঝা গেল? তাহলে কারেন্ট অ্যাসেটস আর দোজ অ্যাসেটস হুইচ হ্যাভ শর্ট টার্ম লিকুইডিটি। শর্ট টার্ম লিকুইডিটি বলতে দে ক্যান বি ইজিলি কনভার্টেড ইনটু ক্যাশ। ইজিলি কনভার্টেড বলতে মানে এদেরকে আমি 3 মাসের মধ্যে বিক্রি করে ক্যাশে কনভার্ট করতে পারবো, তাই জন্য বলা হয় হচ্ছে এদেরকে শর্ট টার্ম অ্যাসেটস বা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। ক্লিয়ার? রিজার্ভস অ্যান্ড প্রভিশন, তাহলে এই কারেন্ট অ্যাসেটস গুলো আমি কিন্তু এখানে চেক করতে পারবো। আচ্ছা, নেক্সট আছে যেটা হচ্ছে রিজার্ভস অ্যান্ড প্রভিশন। রিজার্ভস কি? রিজার্ভ হচ্ছে আমার আনইউটিলাইজড প্রফিট। আনইউটিলাইজড প্রফিট কে বলা হয় হচ্ছে রিজার্ভস। আর প্রভিশন, যে রিজার্ভ যে তৈরিগুলো হচ্ছে, যে প্রফিটটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমি এখানে চেক করতে পারবো। রিভিউ অফ ফাইন্যান্সিয়াল বাফার্স অ্যান্ড অব্লিগেশন, মানে আমার যে রিজার্ভ যে তৈরি করা হচ্ছে, যে আমাদের যে প্রফিটটা যেটা জেনারেট করছে সেটা আমি চেক করতে পারবো। নেক্সট আছে কি? ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল কি? অ্যানালিসিস অফ দ্য ফার্মস ইকুইটি অ্যান্ড ফান্ডিং। ফার্মস ইকুইটি অ্যান্ড ফান্ডিং বলতে ক্যাপিটাল বলতে কি? ক্যাপিটাল হচ্ছে যে টাকাটা ওনার নিয়ে আসছে। এখানে কিন্তু কোম্পানির ক্ষেত্রে ওনার কারা? কোম্পানির ক্ষেত্রে ওনার হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডার্স, ইকুইটি শেয়ার হোল্ডার্স, বা হচ্ছে আমার প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স। তাহলে দু রকমের শেয়ার থাকে, একটা হচ্ছে ইকুইটি শেয়ার, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। তাহলে যে সব লোকেরা ইকুইটি শেয়ারে ইনভেস্ট করে থাকে তাদেরকে বলা হয় হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডার, আর যে সব শেয়ার হোল্ডার প্রেফারেন্স শেয়ারে ইনভেস্ট করে থাকে তাদেরকে বলা হয় হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার। তাহলে আজকে গিয়ে আমি যদি একটা আইটিসি লিমিটেডের স্টক তৈরি একটা কিনে থাকি, তাহলে সেটা কি হলাম? আমি হলাম একটা ইকুইটি শেয়ার হোল্ডার। বোঝা গেল? সাপোজ মনে করো আজকে বাড়িতে গিয়ে আমি আইটিসি লিমিটেডের একটা স্টক কিনলাম, সাপোজ মনে করো 100টা শেয়ার কিনলাম। তাহলে আইটিসি লিমিটেডে কি হলাম? আমি হলাম ইকুইটি শেয়ার হোল্ডার। আর আমি যদি তাদের আইটিসি লিমিটেডে যদি প্রেফারেন্স শেয়ার কিনে থাকি, তাহলে কি হবো? তাহলে আমি তাদের প্রেফারেন্স শেয়ার হয়ে যাবো। তাহলে এই দু ধরনের যে ক্যাপিটালটা যে তৈরি হলো, এটাকে বলা হয় হচ্ছে শেয়ার ক্যাপিটাল। এটাকে বলা হয় হচ্ছে শেয়ার ক্যাপিটাল। এই শেয়ার ক্যাপিটাল তাহলে ওনার কে? ওনার হচ্ছে যে শেয়ারে ইনভেস্ট করেছে। কে শেয়ারে ইনভেস্ট করেছে? আমি শেয়ারে ইনভেস্ট করেছি। তাহলে কে? আমি ওনার কে? আমি ওনার, অবভিয়াসলি। তাহলে অ্যানালিসিস অফ দ্য ফার্মস ইকুইটি অ্যান্ড ফান্ডিং, তাহলে ইকুইটি এবং যে তার ফান্ডিং যে হচ্ছে, মানে ফান্ডিং বলতে কি, মানে কোম্পানির যে টাকাটা যেটা আসছে সেটাকে আমি রিভিউ করতে পারছি বা সেটাকে আমি অডিট করতে পারছি এই ব্যালেন্স শিট অডিটের মধ্যে। আচ্ছা, নেক্সট আছে যেটা হচ্ছে প্রফিট এন্ড লস। একটু আগেই বললাম
তাহলে প্রফিট অ্যান্ড লস যেটা এই বছরে জেনারেট হচ্ছে সেইটাকে আমি চেক করতে পারছি। নেক্সট হচ্ছে কি পিএল আইটেমস। পিএল আইটেমস বলতে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে আইটেম গুলো আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে আইটেম গুলো আছে সেগুলোকে আমি চেক করতে পারছি। ইন্সপেকশন অফ প্রফিট অ্যান্ড লস ফিগারে কি কি থাকে, কারা কারা থাকে, এক্সপেন্স অ্যান্ড হচ্ছে ইনকাম। ক্রেডিট সাইডে ইনকাম থাকে, ডেবিট সাইডে এক্সপেন্স থাকে। তাহলে কি চেক করতে পারবো, কত রকমের এক্সপেন্স আছে আর কত রকমের এক্সপেন্স আর ইনকাম আছে, আর সেগুলোকে ব্যালেন্স শিটে আমি কিভাবে লিঙ্ক করছি সেটাকে আমি বুঝতে পারছি ব্যালেন্স শিট অডিটের মধ্যে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আছে যেটা হচ্ছে কনকারেন্ট অডিট। হোয়াট ইজ কনকারেন্ট অডিট? কনকারেন্ট অডিটের যে টার্মটা আছে এটা কিন্তু অলওয়েজ রিলেটেড টু ব্যাংকিং। ঠিক আছে, সবসময় কিন্তু ব্যাংকেই হয় কনকারেন্ট অডিটটা। তাহলে কনকারেন্ট অডিট কাকে বলে? কিছুই না, ব্যাংকের যে ইন্টারনাল কন্ট্রোলস গুলো আছে, ব্যাংকের যে ইন্টারনাল কন্ট্রোল যে তৈরি আছে সেটাকে চেক করাকে বলা হয় হচ্ছে কনকারেন্ট অডিট। বোঝা গেল? আচ্ছা, কনকারেন্ট অডিট কি? তাহলে ব্যাংকের যে ইন্টারনাল কন্ট্রোলস বা ইন্টারনাল যে সিস্টেমস এন্ড প্রসিজার যেগুলো আছে সেটাকে চেক করা বলা হয় হচ্ছে কনকারেন্ট অডিট। সিস্টেমেটিক অডিট ফর ইফেক্টিভনেস। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট আসি কি ইরেগুলারিটি প্রিভেনশন। তাহলে কনকারেন্ট অডিট কি? কনকারেন্ট অডিট হচ্ছে মানে ইমিডিয়েটলি অডিট হচ্ছে, মানে সঙ্গে সঙ্গে ট্রানজাকশন হচ্ছে। ফর এক্সাম্পল মনে করো আমি ব্যাংকে গিয়ে টাকা জমা করলাম, ব্যাংকে গিয়ে ক্যাশ ডিপোজিট করলাম, ব্যাংকে গিয়ে ক্যাশ ডিপোজিট করলাম। ঠিক আছে, ব্যাংকে যে সামনে কাউন্টারে যে লোক বসে আছে তিনি ক্যাশটা জমা করলেন, ক্যাশটা জমা করে সিস্টেমে এন্ট্রি করে দিলেন। আর একজন অডিটর ওখানে বসে আছে, অডিটর কি করছে, অডিটর সঙ্গে সঙ্গে চেক করে নিল, হ্যাঁ সিস্টেমে এটা এসছে, সিস্টেমে এটা রিফ্লেক্ট করছে, অডিটর তাহলে চেক করে নিল। এইটাকেই বলা হয়, এই যে সিস্টেমটা বলা হয় হচ্ছে কনকারেন্ট অডিট। কনকারেন্ট অডিট মানে ইমিডিয়েটলি হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কি হচ্ছে অডিটটা, অডিট কিসের, সিস্টেমের। অডিট কিসের না সিস্টেমে, ব্যাংকিং যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে একটা মানে সিস্টেমেটিক্যালি সঙ্গে সঙ্গে জিনিসটা হয়ে যাচ্ছে, দেন অ্যান্ড দেয়ার, মানে রিয়েল টাইম প্রসেস, দেন অ্যান্ড দেয়ার হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে কনকারেন্ট অডিট। ঠিক আছে, তাহলে এতে আমার সুবিধা কি হচ্ছে, ইরেগুলারিটি প্রিভেনশন। তাহলে যত রকমের যে ইরেগুলারিটিস গুলো আছে সেগুলো আমি ইজিলি ডিটেক্ট করতে পারছি। যদি কোনো ফ্রড হয়ে থাকে সেটাকে আমি ইজিলি ডিটেক্ট করতে পারবো, যদি কোনো এরার হয় সেটাকে আমি ইজিলি ডিটেক্ট করতে পারবো, তাই না? অডিট কন্ডাক্ট, এটা কন্ডাক্ট কে করবে, সিএ করবে বা সিএ কোনো স্টাফেরা করবে, পারফর্ম বাই সিএ অর ইন্টারনাল স্টাফ। তাহলে সিএ যে স্টাফেরা আছে, সিএ যে সিএ সিএ ফার্মে যে লোকেরা কাজ করে, সিএ ফার্মের মধ্যে যে আহ, যে এমপ্লয়িজ গুলো আছে তারাও এই কনকারেন্ট অডিট করতে পারে। নেক্সট কি, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। একটু আগেই বললাম এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেয়ার রিয়েল টাইম ট্রানজাকশন গুলো হয়। রিয়েল টাইমে সবসময় চেকিং হয়, রিয়েল টাইম চেকিং। একদিকে ট্রানজাকশন হচ্ছে আর একদিকে চেকিং হয়ে যাচ্ছে, চেকিং হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেটাকে কি বলা হচ্ছে, কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, নেক্সট আসি কি ট্রানজাকশন এক্সামিনেশন। এটা হচ্ছে রিয়েল টাইম, একটু আগেই বললাম রিয়েল টাইম ট্রানজাকশন অ্যানালিসিস, মানে সঙ্গে সঙ্গে যে ট্রানজাকশনটা হচ্ছে সেটা আমি সঙ্গে সঙ্গে চেক করতে পারছি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আছে যেটা হচ্ছে অপারেশনাল অডিট সাইকেল। অপারেশনাল অডিট কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অপারেশনাল অডিট? অডিট অফ অপারেশন, অডিট অফ অপারেশন। স্যার এখন বলবেন অডিট অফ অপারেশন, আরে অপারেশন বলতে কি, অপারেশন বলতে নর্মাল সেল পারচেজ, নর্মাল সেল পারচেজ বা অডিটের বা ধরো যে ক্লায়েন্টের কাছে যে তুমি অডিটটা করতে গেছো, ক্লায়েন্টের যে প্রধান যে প্রাইমারি যে বিজনেস অ্যাক্টিভিটি, প্রাইমারি বিজনেস অ্যাক্টিভিটিকে বলা হয় হচ্ছে, প্রাইমারি বিজনেস অ্যাক্টিভিটিকে বলা হয় হচ্ছে অপারেশন। সাপোজ মনে করো ব্যবসার কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট, তাহলে অপারেশন কি হবে, অপারেশন হচ্ছে আমার ইম্পোর্ট এক্সপোর্ট। প্রাইমারি কাজ হচ্ছে কি, ট্রেডিং, ট্রেডিং অফ হোয়াট, সাপোজ ট্রেডিং অফ মনে করো বিল্ডিং মেটেরিয়ালস, বিল্ডিং মেটেরিয়ালস, তাহলে তার অপারেশন কি, অপারেশন হচ্ছে ট্রেডিং অফ বিল্ডিং মেটেরিয়ালস। বিল্ডিং মেটেরিয়ালস যেমন ইট বালি সিমেন্ট, এটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালস। ঠিক আছে, এসে ট্রেডিং করে মানে কম টাকায় কিনে বেশি দামে বিক্রি করে। ঠিক আছে, তাহলে অপারেশনাল অডিট কি, অপারেশনাল অডিট হচ্ছে অডিট অফ অপারেশন। অপারেশন মানে একটু আগেই বললাম। তাহলে কন্ডাক্ট অডিট, ইনিশিয়েট অডিট প্রসেস উইথ আ টিম অফ এক্সপার্ট, কি হবে, এর যে সাইকেলটা দেখো, সাইকেলটা কি বলছে, সাইকেলটা বলছে কন্ডাক্ট অডিট, প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে আমাকে অডিট টিম তৈরি করতে হবে, অডিট টিম তৈরি করবে, অডিট টিমে বলে দেব, অডিট টিমকে বলে দেবো যে হ্যাঁ এই এই কাজগুলোকে আমাকে দেখতে হবে।
পার্টিকুলার এই এরিয়াকে আমাকে ফলো করতে হবে, এই পার্টিকুলার সিস্টেমটাকে আমাকে ফলো করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কন্ডাক্ট অডিট। এই অডিট প্রসেসটাকে ইনিশিয়েট করবো উইথ আ টিম অফ এক্সপার্ট। তাহলে একটা এক্সপার্ট টিমকে আমি তৈরি করবো, এক্সপার্ট টিমকে তৈরি করে বলে দেবো যে বাবা তোমরা 1 নম্বর জিনিসটাকে দেখবে, 2 নম্বর জিনিসটাকে দেখবে, 3 নম্বর জিনিসটাকে দেখবে। ঠিক আছে, তারা এই জিনিসগুলোকে পার্টিকুলারলি আরো ভালোভাবে চেক করবে। ঠিক আছে, নেক্সট আসি কি ইভালুয়েট অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস বলতে অ্যাসেস বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড অপারেশনাল অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিয়াল বলতে ফাইন্যান্সিয়াল বলতে যেখানে টাকা পয়সার লেনদেন আছে সেটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল। অপারেশনাল অ্যাক্টিভিটিস বলতে যেখানে ব্যবসার কাজগুলো হচ্ছে। সাপোজ মনে করো সেল হচ্ছে, পারচেজ হচ্ছে, বা ধরো কোনো একটা পার্টিকে বলা আছে, ঠিক আছে, যে পার্টিকে বলা আছে যে আপনি এই অমুক তারিখে আপনি আমাকে কিছু মেটেরিয়াল পাঠাবেন। সাপোজ মনে করো একটা পার্টিকে বলা হচ্ছে, একটা পার্টি বলতে সাপোজ মনে করো এখানে সানভি ক্রেডিটার্স, ক্রেডিটারকে বললাম যে দাদা আপনি 13 তারিখে 13 এপ্রিলে আপনি আমাকে 1 টন 1 টন সিমেন্ট আমাকে পাঠাবেন। তাহলে এটা কি হলো, এটা হলো আমার অপারেশনাল অ্যাক্টিভিটি। বোঝা যাচ্ছে। নেক্সট আসি কি আইডেন্টিফাই উইকনেসেস। তাহলে আইডেন্টিফাই উইকনেস, তাহলে এই যে প্রসেসের মধ্যে আমার যে ওভারঅল যে অপারেশনাল প্রসেসের মধ্যে ফাইন্যান্সিয়াল বা অপারেশনাল প্রসেসের মধ্যে যে উইকনেস গুলো আছে সেগুলোকে কি করব, ফাইন্যান্সিয়াল অ্যান্ড অপারেশনাল অ্যাক্টিভিটির মধ্যে যে উইকনেস গুলো আছে সেগুলোকে কি করব, সেগুলোকে আমি ফাইন্ড আউট করব, সেগুলোকে আমি ডিটারমাইন করব, সেগুলোকে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করে সেগুলোকে আমি অডিট রিপোর্টে লিখবো। বোঝা যাচ্ছে, অডিট রিপোর্টে লিখে আমি ক্লায়েন্টের সামনে পেশ করবো যে দাদা দেখুন আপনার অ্যাক্টিভিটিস এর মধ্যে এই এই উইকনেস গুলো আছে, আপনাকে এগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে, প্রোভাইড সাজেশনস, কি বললাম, অফার রেকমেন্ডেশনস ফর ইমপ্রুভমেন্ট, একটু আগেই বললাম। তাহলে আমি প্রত্যেকটা জিনিস উইকনেস গুলো আমি আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করে একটা রিপোর্ট তৈরি করব, রিপোর্টটা তৈরি করে আমি ক্লায়েন্টের কাছে পেশ করব, ক্লায়েন্টকে বলবো যে দাদা আপনার এখন আপনার যে ব্যবসা চলছে আপনার ব্যবসার মধ্যে এই উইকনেস গুলো আছে, এগুলোকে আপনাকে মিট আপ করতে হবে, এগুলোকে আপনাকে আমি রেকমেন্ডেশন দিয়ে গেলাম, আপনি এইভাবে এইভাবে করলে আপনার উইকনেস গুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রোভাইড সাজেশনস। আচ্ছা, নেক্সট আসি যেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অডিট। কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অডিট, ম্যানেজমেন্ট অডিট বলতে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অডিট। দেখো এখানে কি বলছে, অডিট অফ ম্যানেজমেন্ট পারফরমেন্স। ম্যানেজমেন্ট কতটা ভালোভাবে পারফর্ম করছে সেটাকে বলা হয় হচ্ছে ম্যানেজমেন্ট অডিট। কি বললাম, ম্যানেজমেন্ট কতটা ভালোভাবে পারফর্ম করছে সেই অডিটটাকে বলা হয় হচ্ছে ম্যানেজমেন্ট অডিট। ইভালুয়েটিং হাউ ওয়েল ম্যানেজমেন্ট মিটস অবজেক্টিভস। অবজেক্টিভস বলতে তাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে, তাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে তারা কতটা কার্যকরী করতে পারছে, কতটা তারা ইফেক্টিভলি কাজ করতে পারছে, সেই রিপোর্টটা যে তৈরি হচ্ছে, সেই যে অডিটটা যে হচ্ছে সেটাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট অডিট। বোঝা গেল। এক্সামিনেশন অফ অ্যাক্টিভিটিস, কি বললাম, রিভিউইং অপারেশনস ফ্রম টপ টু বটম। আচ্ছা, ম্যানেজমেন্ট কত রকমের হয়, একটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে কি মিডল লেভেল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে বটম লেভেল ম্যানেজমেন্ট। বটম লেভেল ম্যানেজমেন্ট বলতে কারা কারা আছে, ফর এক্সাম্পল মনে করো আমাদের গ্রুপ ডি, এটা হচ্ছে বটম লেভেল। মিডল লেভেল কারা কারা আছে, ক্লার্ক, এরা হচ্ছে মিডল লেভেল ম্যানেজমেন্ট। টপ লেভেল কারা, যারা অফিসার, এটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট বা অফিসার, বা মনে করো ডিপার্টমেন্টাল। ডিপার্টমেন্টাল বলতে হেডকোয়ার্টার, মনে করো হেডকোয়ার্টারে যারা যারা অফিসার যারা বসে আছে তারা হচ্ছে আমার টপ লেভেল ম্যানেজমেন্ট, বা মনে করো আইএস অফিসার যারা আছে তারা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট। আর মিডল লেভেল ম্যানেজমেন্ট কারা, যারা হচ্ছে ক্লার্ক বলো, অফিসিয়াল যে ক্লার্ক গুলো তাদেরকে হচ্ছে বলা হচ্ছে মিডল লেভেল ম্যানেজমেন্ট। আর বটম লেভেল ম্যানেজমেন্ট কারা, গ্রুপ ডি স্টাফ, এদেরকে বলা হচ্ছে বটম লেভেল ম্যানেজমেন্ট। ক্লিয়ার। এক্সামিনেশন অফ অ্যাক্টিভিটিস, তাহলে রিভিউইং অপারেশনস ফ্রম টপ টু বটম, মানে প্রত্যেকটা যে কাজের যে ফ্লো আসছে। সাপোজ মনে করো আইএস অফিসার একটা ক্লার্ককে বলে দিল যে এই দাদা আপনি এই কাজগুলো করুন, আপনি এই কাজগুলো করুন, বলে দিলাম। ঠিক আছে, ক্লার্ক এবার গ্রুপ ডিকে বললো এই তুমি এখান থেকে ফাইল নিয়ে এসো, ওখান থেকে ফাইল নিয়ে এসো, আমাকে এই কাজগুলো করতে হবে। তাহলে এই যে প্রত্যেকটা যে অ্যাক্টিভিটির যে একটা একটা স্টেপ আছে সেই স্টেপ গুলোকে কি করছে ম্যানেজমেন্ট, অডিট কি করছে, অডিটর কি করছে, এই প্রত্যেকটা স্টেপ গুলোকে সে রিভিউ করছে। সে রিভিউ করছে, ঠিক মানে রিভিউ করে দেখছে যে সেটা আদৌ ঠিকঠাক আছে কিনা, সেগুলো আদৌ ঠিকঠাকভাবে ফলো করা হচ্ছে কিনা, সেটা করছে। নেক্সট আছে কি আইডেন্টিফিকেশন অফ উইকনেস। তাহলে এখান থেকে আমি উইকনেস আইডেন্টিফাই করতে পারবো। উইকনেস আইডেন্টিফাই করলাম, উইকনেস আইডেন্টিফাই করে আমি বলে দিলাম যে দাদা আপনাদের মধ্যে এই উইকনেস গুলো আছে। সাজেশনস ফর ইমপ্রুভমেন্ট, তাহলে উইকনেস বার করার পর আমি বলে দিলাম যে দাদা আপনারা এইভাবে ফলো করুন, আপনাদের জিনিসগুলো প্রবলেম গুলো আপনারা ইজিলি মিট আউট করতে পারবেন, ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে, নেক্সট আসি কি টুলস ফর ম্যানেজমেন্ট। তাহলে কি হচ্ছে টুলস ফর ম্যানেজমেন্ট বলতে,
ম্যানেজমেন্ট অডিটটা যে হচ্ছে, ম্যানেজমেন্ট অডিটের হওয়ার কারণে কার কাছে ইফেক্টিভ হচ্ছে? ম্যানেজমেন্টের কাছে। কার সুবিধা হচ্ছে? ম্যানেজমেন্টের সুবিধা হচ্ছে। যে হ্যাঁ, আমার যে লুপহোলস গুলো আছে, আমার যে প্রবলেমস গুলো আমি যে ফেস করছি, সেগুলোকে আমি ইজিলি দেখতে পাচ্ছি, সেগুলোকে আমি ইজিলি সলভ করতে পারছি, সেগুলোকে আমি ইজিলি মিট আপ করতে পারছি, তাই না? তাহলে অ্যাসিস্ট ম্যানেজমেন্ট ইন অ্যাচিভিং গোলস। তাহলে আমার যেই অবজেক্টিভস গুলো যে আমি করতে পারছিলাম না, বা যেগুলো এই অবজেক্টিভস গুলো যে আমি মিট আপ করতে যে করতে অক্ষম হচ্ছিলাম, সেগুলো কি এখন ইজিলি করতে পারবো। তাহলে আমার গোলস অ্যাচিভমেন্ট আরো সুবিধা হচ্ছে। নেক্সট হচ্ছে কি কন্ডাক্টেড বাই এক্সপার্টস। তাহলে ম্যানেজমেন্ট অডিট কে কন্ডাক্ট করবে? কন্ডাক্টেড বাই এক্সপার্টস, টিপিক্যালি ক্যারিড আউট বাই ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। কারা করবে? এখানে কিন্তু সিএ করছে না, বারবার বলছি, এখানে কিন্তু সিএ করবে না। সিএ কিন্তু ম্যানেজমেন্ট অডিট করে না। অডিট করে কে? ক্যারিড আউট বাই ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। তাহলে ম্যানেজমেন্ট এক্সপার্ট যারা আছে, ম্যানেজমেন্ট এক্সপার্ট যারা আছে তারা কিন্তু এই ম্যানেজমেন্ট অডিটটা করে থাকে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আছে যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অডিট। এনভায়রনমেন্টাল অডিট বলতে, সাপোজ একটা ব্যবসা আছে, সাপোজ মনে করো আইটিসি লিমিটেড। আইটিসি লিমিটেড ব্যবসা করছে, তো আইটিসি লিমিটেড বলো, বা সাপোজ মনে করো রিলায়েন্স। ঠিক আছে? তাহলে রিলায়েন্স পেট্রোকেমিক্যালস, রিলায়েন্সের কাজ কি? রিলায়েন্সের কাজ হচ্ছে পেট্রোকেমিক্যাল আইটেমস গুলো। তাহলে এই যে পেট্রোকেমিক্যালস আইটেম গুলো যে তৈরি করছে, তার তো একটা ধোঁয়া তৈরি হচ্ছে। ধোঁয়া বলো বা পলিউশন বলো, ওয়াটার পলিউশন হতে পারে, এয়ার পলিউশন হতে পারে, বা সাউন্ড পলিউশন হতে পারে। তাহলে তাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে পলিউশনস গুলো যে বেরোচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল যে পলিউশনস গুলো বেরিয়ে যে এনভায়রনমেন্টের সাথে যেগুলো মিশে যাচ্ছে, সেটা কতটা ইম্প্যাক্ট করছে আমাদের এনভায়রনমেন্টকে, এটা কে চেক করছে? এটা চেক করছে অডিটর। অডিটর চেক করে কি বলছে? অডিটর, এই অডিটটাকে কি বলা হয় হচ্ছে এনভায়রনমেন্টাল অডিট। এই ওভারঅল অডিটটা যে হলো, এই ওভারঅল অডিটটাকে বলা হয় হচ্ছে এনভায়রনমেন্টাল অডিট। তাহলে এনভায়রনমেন্টাল অডিটে কি বলা হচ্ছে? আমার যে ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশনস গুলো বেরোচ্ছে, তারা কতটা এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট করছে, তারা কতটা এনভায়রনমেন্টকে আরো খারাপ করছে, সেই যে রিপোর্টটা আমি তৈরি করছি, সেই রিপোর্টটা আমার তৈরি হচ্ছে কোথায়? না এনভায়রনমেন্টাল অডিটে। তাহলে প্রসেসটা বোঝা গেল, এনভায়রনমেন্টাল অডিট। এক্সামিনেশন অফ বিজনেস এনভায়রনমেন্ট এন্ড ইন্টারাকশন। তাহলে বিজনেসের সাথে যে এনভায়রনমেন্টের যে ইন্টারাকশনটা হচ্ছে, তাহলে সেটাকে কোথায় বুঝতে পারছি? সেটাকে বুঝতে পারছি হচ্ছে এনভায়রনমেন্টাল অডিটে। অ্যানালাইজেস হাউ বিজনেসেস ইন্টারঅ্যাক্ট উইথ দেয়ার এনভায়রনমেন্ট। তাহলে বিজনেস কতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বা কতটা যে তার আশেপাশে যে এনভায়রনমেন্টের সাথে যে কাজগুলো হচ্ছে, যে ধরো সাপোজ মনে করো একটা গাছ কাটছে, ঠিক আছে, গাছ কাটছে, গাছ কেটে তার একটা জায়গা জমি তৈরি করছে, জায়গা জমি তৈরি করে সেইখানে একটা একটা বিল্ডিং তৈরি করবে। বিল্ডিং, বা মনে করো সাপোজ মনে করো একটা ওয়্যার হাউস তৈরি করছে, ওয়্যার হাউস বলতে বা স্টোরেজের একটা জায়গা তৈরি করছে। তাহলে সেখান থেকে কি হলো? তাহলে সেখান থেকে গাছপালা কাটা হলো। তাহলে গাছপালা যদি কাটা হয়, তাহলে কি হবে? আমার এয়ার পলিউশন তৈরি হচ্ছে। তাহলে এই যে কাজগুলো যে হচ্ছে, এই যে কাজগুলো যে করে থাকছে যে কোম্পানিগুলো, তাহলে অডিটর এখানে কি করছে? অডিটর এখানে এসে অডিট করছে, অডিট করে বলছে যে রিপোর্টের মধ্যে যে হ্যাঁ, এখানে এতগুলো গাছ কাটা হয়েছে, তার যে এতগুলো ইম্প্যাক্ট হয়েছে, তাহলে সেই ইম্প্যাক্টটা এনভায়রনমেন্টাল অডিটের মধ্যে ধরা ধরা পড়ছে। এক্সপার্ট টিম ইনভলভমেন্ট। তাহলে এই অডিট করার জন্য কাদেরকে ইনভলভ করতে হচ্ছে? এক্সপার্ট টিম লাগছে। এক্সপার্ট টিম কারা? যারা হচ্ছে এনভায়রনমেন্টাল এক্সপার্টস, যারা হচ্ছে এনভায়রনমেন্টাল এক্সপার্টস, তাদেরকে ইনভলভ করা হচ্ছে। নেক্সট আসি কি পাবলিক মোরালিটি। তাহলে এই এনভায়রনমেন্টাল অডিট করলে কি হবে? পাবলিক মোরালিটি তৈরি হবে। প্রমোটস এথিক্যাল স্ট্যান্ডার্ডস ইন বিজনেস প্র্যাকটিস। তাহলে আরো এথিক্স অথবা এথিক্যাল পলিসিস গুলো আরো এনহ্যান্স হবে। এথিক্যাল যে পলিসি গুলো আছে ব্যবসার, সেগুলো আরো এনহ্যান্স হবে। তাহলে ব্যবসা, তাহলে এখানে আইটিসি লিমিটেড বলতে পারবে যে হ্যাঁ, আমরা এতটা এতটা যে গাছ কেটেছি, আমরা এখানে বাড়ি বানিয়েছি, বা আমরা এখানে যে এতটা গাছ কেটেছি, আমাদের এখানে হোটেল তৈরি হয়েছে। তাহলে এই সাপোজ মনে করো তোমাদের হচ্ছে মা ফ্লাইওভার নিচে, সাপোজ মনে করো মা ফ্লাইওভারের পাশে দেখবে আইটিসি হোটেল আছে। ঠিক আছে? আইটিসি হোটেল যখন হয়নি, তখন কিন্তু ওখানে অনেক গাছপালা ছিল, তাই না? অনেক গাছপালা ছিল, অনেকটা এরিয়া ভ্যাকেন্ট ছিল। তাহলে ওই যে গাছপালাটা যে কাটা হলো, গাছপালা কাটার পর তো আইডিসি হোটেল তৈরি হলো। তাহলে আইডিসি হোটেল এবার বলবে কি যে হ্যাঁ, আমরা গাছপালা তো কেটেছি ঠিক কথা, গাছপালা কেটে কিন্তু আমি এখানে কাটা সত্ত্বেও কিন্তু আমি কি করেছি? আমি এখানে আরো গাছ এখানে লাগিয়ে দিয়েছি, আরো এখানে গাছ লাগানো হয়েছে। ঠিক আছে? আরো আমি এখানে গাছ লাগিয়েছি। তাহলে এতে কি হলো? আমার পাবলিক মোরালিটি, পাবলিকের মধ্যে আমার ইমপ্রেশনটা আরো বাড়লো, আমার ইমপ্রেশনটা আরো ভালো হলো। তাহলে এটা কি হচ্ছে? আমার পাবলিক মোরালিটি আরো তৈরি হচ্ছে আমার। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি অর্গানাইজেশনাল ফাংশনিং, ইভালুয়েটস দ্য এফিসিয়েন্সি অফ অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে এতে কি হলো? আরো যে ম্যানেজমেন্টের যে ম্যানেজমেন্ট বা বলো অর্গানাইজেশন যে
এফিসিয়েন্সি বা তাদের যে ইফেক্টিভনেস সেটা আরো বাড়লো। এনভায়রনমেন্টাল প্রোটেকশন মেজার্স, তাহলে এতে কি হচ্ছে আমার, এই অডিটটা করলে কি হবে, এই অডিটটা করলে হচ্ছে আমার এনভায়রনমেন্টটা আরো প্রোটেকশনে আসবে, আরো আমি এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে পারবো, তাকে আর ক্ষতি করতে পারবো না। ঠিক আছে, যেই মুহূর্তে আমি ক্ষতি করবো, যেই মুহূর্তে কোনো কোম্পানি এনভায়রনমেন্টকে ক্ষতি করবে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এই অডিট রিপোর্টে চলে আসবে। ঠিক আছে, অডিট রিপোর্টে চলে আসে মানেই, এই অডিট রিপোর্টে চলে আসে মানেই হচ্ছে কোম্পানির জন্য সেটা খারাপ। ঠিক আছে, তাহলে তাহলে সে কিন্তু ইনভেস্টমেন্ট, সে কিন্তু তাহলে কোনো কোনো লোক কিন্তু সেই কোম্পানিতে গিয়ে আর ইনভেস্ট করবে না। ঠিক আছে, বোঝা গেল?